আজকে আমরা যখন ভোটের ট্রেনের আলোচনা শুরু করছি তখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই দেশে চিরতরে স্বৈরাচারের পথ রুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে যাওয়া চুক্তি জুলাই সনদের খসড়া নিয়ে ব্যস্ত বিভিন্ন দলের নীতি নির্ধারকেরা। এটি সেই সনদের খসড়া যার পেছনে দীর্ঘ প্রায় ৬টি মাস শ্রম দিয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষগুলো। আলোচনা বিতর্কে সময়শ্রম দিয়েছে প্রায় ৩২টি দলের শীর্ষ নেতারা। এই সনদে ব্যাপক পরিবর্তনের কথা বলা আছে, রাষ্ট্র কাঠামোর বলা আছে, নতুন কাঠামোর আইনসভা কিংবা নির্বাচন পদ্ধতিরও। কিন্তু মত দ্বিমতের পর ৬২টি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো গেলেও এখনও অনিশ্চিত দলগুলোর অঙ্গীকার বা স্বাক্ষর নিয়ে, এবং এর কারণ এখনও দলগুলো একমত হতে পারেনি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আজকের ভোটের ট্রেন কথা বলবে সংস্কার এখন না সংসদে এই ইস্যুতে। আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। আজকের বিষয়কে সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, একই সঙ্গে দলটির সংস্কার বিষয়ক কমিটির সদস্য জাবেদ রাসিন, থাকবেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং ঝালকাঠি ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী, এবং অনলাইনে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইন। তাদেরকে আমরা কিছুক্ষণ পর এখানে যুক্ত করব। আলোচনায় যাব তার আগে চলুন দেখেন এই প্রস্তাবিত সংস্কার নিয়ে কিছু তথ্যচিত্র। যেটি আমরা দেখছি যে আজকের যেটি দেখছি যে জুলাই সনদের খসড়ার যে সারসংক্ষেপ, এই ব্যাপারটা আমাদের হাতে আছে। এখানে দেখা যাচ্ছে যে জুলাই চার্টারের খসড়ায় অন্তর্ভুক্ত হওয়া ঐক্যমতের বিষয় সংখ্যা প্রায় ৬২টি। এর মধ্যে 20টিতে মৌলিক বিষয়ের মধ্যে 20টির ঐক্যমত্য হয়েছে, 20টির মধ্যে আবার সর্বসম্মতিক্রমে ঐক্যমত আছে 11টিতে, আর নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত আছে 9টির ব্যাপারে। আমরা একটু দেখতে চাই যে উল্লেখযোগ্য যে ব্যাপারগুলো সেগুলোর একটু, যে এই যে জুলাই সনদের খসড়ায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আছে, এবং এটি যেহেতু সংবিধানে নেই এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান কিছু পরিবর্তন আনা হয়েছে, আগে যেগুলো ছিল এই নিয়োগ কমিটি বা বাছাই কমিটি, এরকম অনেক কিছু বিষয়, সেটিও সংবিধানে সংশোধন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটিও সংশোধন করতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটিও সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠন, এটিও এটি কীভাবে হবে, যে বিধানটি এই ঐক্যমত কমিশনে দলগুলো একমত হয়েছে সেটিও কিন্তু সংবিধানের সংশোধনীতে যুক্ত করতে হবে। আর সংসদে নারী প্রতিনিধিত্বের যে ব্যাপারটি আলোচনা হয়েছে বা একমত হয়েছে দলগুলো, সেটাও কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা একটু পরের স্লাইডে দেখতে চাই, এই পর্যায়ে আমরা দেখতে চাই যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদটি, এখানে যেটি বলা আছে যে এটিকে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার এভাবে বলা আছে। এখানে বলা আছে যে যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের বা এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন। আমরা একটু পরবর্তী স্লাইডটা দেখতে চাই যে এই ১০৬-এর অধীনে আসলে এই বর্তমান যে সরকার, এটিও অন্তর্বর্তীকালীন যে সরকার, এটাও কিন্তু সংবিধানে ছিল না, কিন্তু এই সরকার ওই সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই গঠন করা হয়েছে। এখানে আমরা দেখছি যে জিয়াউর রহমানের যে গণভোট, সেই গণভোটটি যখন হয়েছে ১৯৭৭ সালে, সেটি কিন্তু তখন সংবিধানে ছিল না, যেটি পরবর্তীতে ১৯৯১ সালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ১৯৯১-এর তত্ত্বাবধায়ক সরকারটি যখন গঠন করা হয় তৎকালীন স্বৈরাচার এরশাদের পতনের পর, সেটিও কিন্তু সংবিধানে ছিল না। পরবর্তীতে ১৯৯৬ সালে যেটি বেগম খালেদা জিয়ার সরকার, অর্থাৎ ষষ্ঠ সরকার, সেটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এবং ২০২৪-এর অন্তর্বর্তী সরকার, এই ধরনের কোনো সরকার কিন্তু সংবিধানে নেই, কিন্তু এটি ভবিষ্যতে এটিকে কীভাবে বৈধতা দেওয়া হবে সেটি কিন্তু দেখার বিষয়। এসব ব্যাপার নিয়ে আলোচনার জন্য এবারে আমাদের অতিথিদের কাছে যেতে চাচ্ছি। ভাগ্যক্রমে আজকের ৩ জন অতিথি আইনের সঙ্গে সম্পর্কিত। আবারও স্বাগত জানাচ্ছি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। আপনি তো আইন বিভাগেরই ছাত্র। হ্যাঁ, অ্যাডভোকেট আপনি নিজেও, দুঃখিত। আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী,
এবং অনলাইনে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত এই এখন মানে ভোটের ট্রেনের স্টুডিওতে এবং অনলাইনে। শুরুতেই জাভেদ রাসিন আপনার কাছে যাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। মানে আমরা দেখছি যে মৌলিক যে বিষয়গুলোতে শেষমেশ ঐকমত্য হলো, এক ধরনের খসড়াটি আপনাদের হাতে পৌঁছেছে, যতদূর আমরা খবর পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছে। মানে সেইখানে আমরা দেখছি যে সংবিধান সংশোধন করতে হবে, অনেকগুলো বিষয় মানে সাংবিধানিক বিষয় আছে অনেকগুলো, কিন্তু আপনাদের যে দাবি যে এখনই এটি মানে বাস্তবায়ন করতে হবে, এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে। আমাদের প্রশ্ন হলো যে এখন তো সংসদ নেই, সংসদের শুধুমাত্র সংসদেরই যেহেতু সংবিধান সংশোধনের ক্ষমতাটা আছে, আপনারা কেন এটি এখন মানে চাইছেন বা চাইছেন কিনা? না, দেখুন, আমাদের দলের অবস্থান থেকে কিংবা যদি আমরা বলি জনগণের অভিপ্রায়ের কথা, যে সংস্কার করতে হবে, জনগণের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছিল। যদিও 106 রেফারেন্স এখানে আছে, কিন্তু তারপরেও আমরা ধরি জনগণের অভিপ্রায়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে। এবং আজকেও কিন্তু প্রধান উপদেষ্টার একটি বক্তব্য এসেছে যে আমি জনগণের ইচ্ছাতেই ক্ষমতা গ্রহণ করেছি। তো সেদিক থেকে এই সরকারের সম্পূর্ণ ম্যান্ডেট রয়েছে সংস্কার করার, এই সরকারের সংস্কার করা, এবং একই সাথে বিগত ফ্যাসিস্ট রেজিমের যারা বিগত আপনার এই জুলাই মানে এটা তো আপনি বলবেন যে এটা তো নির্বাচিত সরকার না, মানে আমি সেখানে আসছি। নির্বাচিত সরকার না হলেও সংসদের বাইরেও সংবিধান সংশোধন করার অনেক নজির পৃথিবীতে আছে। এছাড়াও যদি আমরা বলি আমাদের দলের যে আদি অবস্থান, একদম প্রথম থেকেই আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম, যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল, তখন তো আমরা নাগরিক পার্টি হয়ে উঠিনি। তখন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও কিন্তু আমরা দাবি জানিয়ে আসছিলাম সেই প্রথম থেকেই গণপরিষদ নির্বাচনের কথা। নির্বাচন যদি হয়, যদি পরবর্তী সংসদ যদি সংবিধান সংস্কার করতে হয়, তাহলে সেটি গণপরিষদ নির্বাচন হতে হবে। আমাদের দলের দাবি হচ্ছে এটি, এবং আমরা এই দাবিতে এখনও অটল আছি। আমরা আমাদের কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে যেই আমরা খসড়ার বিপরীতে আমরা আমাদের যে অবস্থান জানিয়েছি, সেখানেও আমরা স্পষ্ট করেছি গণপরিষদের কথা, গণপরিষদ নির্বাচনের কথা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমেও এই সংবিধান সংশোধন বলেন, নতুন করে সংবিধান লেখা বলেন, যেটা বলেন, এই গণ অভ্যুত্থানের পরে যে জুলাই স্পিরিটের যে চেতনা কিংবা মানুষ যে পরিবর্তন চাইছে, মানুষ যে সংস্কার চাইছে, এবং বর্তমান সাংবিধানিক কাঠামোতে যে ফেসিবাদী উপকরণগুলো বিদ্যমান আছে, সেগুলোকে দূর করে নতুন একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা পায়, এমন একটি সংবিধান রচনা করার জন্য আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং এটি এই সরকারকেই এই যে জুলাই সনদের ভিত্তিতে এটার যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারকে আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা কিভাবে এটা বাস্তবায়ন করবে? আপনি জুলাই খসড়ার কথা বললেন, সনদের খসড়ার কথা। খসড়াটি আমি কিছুক্ষণ আগে পেয়েছি কমিশনের কাছ থেকে। খসড়াটি আমি আস্তে আস্তে দেখছিলাম, তো সেখানেও আমি আসলে আশাহত হয়েছি বলতে, এর আগে যে খসড়াটি আমাদেরকে খসড়া দেওয়া হয়েছিল, সেখানেও বলা হয়েছিল বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা একটা পদ্ধতির কথা বলেছিল, যেটা আমরা প্রত্যাখ্যান করেছিলাম। পরবর্তী নির্বাচিত সংসদ 2 বছর মেয়াদে করবে, সেটা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এবং তীব্রভাবে এটা প্রত্যাখ্যান করেছিলাম। পরবর্তীতে কমিশন বলেছিল তারা সকল আইনি বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাকে আসলে তারা খসড়ায় নিয়ে আসবেন। আজকে যে খসড়াটি আবার এসেছে, সেখানে আমরা এই ধরনের কোনো কিছু দেখতে পাইনি। শুধু একটি কথা বলা আছে, যে সকল বিষয়ে সকলে ঐক্যমত্য হয়েছে, সরকার সেগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করবে। সেটি কোন পদ্ধতিতে বাস্তবায়ন করবে সেটি আমরা এখনও ক্লিয়ার না। যদি এই নিয়ে আমাদেরকে ডাকে, আমরা সেখানে যাব, আমরা আবার আমাদের মতামত জানাবো সেখানে। ধন্যবাদ জাভেদ রাসিন। সেটি হলো যে ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনি নিজেও সংবিধান সংস্কার কমিশনে ছিলেন, দায়িত্ব পালন করেছেন। বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে কথা হচ্ছে, যেভাবেই হোক একটা দীর্ঘ আলোচনা, 50টির বেশি অধিবেশন হয়েছে এই ঐকমত্য কমিশনে, আলাদা আলাদা তো হয়েছেই, আপনাদের কমিশনগুলোর বাইরেও আবার এই আমরা দেখলাম যে 2 পর্যায়ে প্রায় 50টির অধিবেশন হয়েছে, 50টির বেশি। মানে এইটার আসলে বাস্তবায়নটা কিভাবে হলে সবচেয়ে ভালো হয়, আপনার কি মত? মানে একজন বিশেষজ্ঞ হিসাবে, একজন আইনজীবী হিসাবে কি বলবেন? অথবা আপনি পরবর্তীতে বলেন বা সেটাও যোগ করেন, যেহেতু আপনি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী এবং আইনজীবী ফোরামের বিএনপিরাও একজন নেতা, সব মিলিয়ে যদি আপনি আপনার মতটা বলেন। অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। বিষয়টি আমি যেহেতু আইনের ছাত্র, আইনের সাথে কাজ করি,
আইনের বিষয়টাকেই আমি বেশি প্রাধান্য দিয়ে কথাগুলো বলবো। প্রথমে আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে সংবিধানের ভবিষ্যৎ রূপরেখা কী হওয়া উচিত এবং বিদ্যমান সংবিধানকে যেভাবে কেটে ছিঁড়ে এটাকে তার মূল স্পিরিট থেকে নষ্ট করা হয়েছিল সেটাকে পুনরুদ্ধার করে আগামীর প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এবং বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যে যে সংবিধানটা থাকা উচিত সেই বিষয়ে আমরা যখন কাজ করেছি, আমরা দুটো ওয়েতে আমরা চিন্তা করেছি। প্রথমে হচ্ছে এর সাবজেক্ট ম্যাটারগুলো কী হওয়া উচিত, সংবিধানের বিধানগুলো কিভাবে আমরা বিশ্লেষণ করে নতুন করে সাজিয়ে আলোচনা আনতে পারি, সেই বিষয়টা একটা ভাবনা ছিল। আর দ্বিতীয় ভাবনা ছিল যে আমরা সংবিধান নিয়ে আমাদের সুপারিশগুলো দেব, এই সুপারিশগুলো যদি বাস্তবায়নের প্রশ্ন আসে কি পদ্ধতিতে বাস্তবায়ন করা যায়। আমরা সর্বসম্মতিতে আমরা একটা জায়গায় এসেছি যে আমরা এই বিষয়টা রাজনৈতিক দলের সাথে যখন বর্তমান সরকার আলোচনা আসবে ওইখানে এই জিনিসটা শুরু হওয়া উচিত। আমরা এই বিষয়ে কোনো রেকমেন্ডেশন দেব না। কারণ হলো যে বাস্তবায়ন প্রক্রিয়াটা এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আমাদের আইনগত বিষয়গুলো আমরা পর্যালোচনা করে আইনগত বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমরা অনেকটা বলতে পারেন ইচ্ছে করেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলিনি। এখন বাস্তবায়নের ওয়েগুলো কি একটু আইনগত বিষয়টা বললে ক্লিয়ার হবে। সংবিধান জানতে চাচ্ছি যে মানে আইনে কি বাস্তবায়নের কোনো রূপরেখা পথ কোনো ওয়ে আউট আছে? আছে, যেহেতু সংবিধান এমন একটা বিষয় এর কোনো কিছু অমীমাংসিত থাকার সুযোগ নেই, রাষ্ট্র কাঠামো এর দ্বারা নিয়ন্ত্রিত। একটা গণপরিষদ একটা পদ্ধতি, উনি যেটা বলেছেন রাইটলি বলেছেন, গণপরিষদের মাধ্যমে সংবিধান এক ধরনের পুনর্রচনা করা যায়। আরেকটা হচ্ছে সংবিধানের যে 142 অনুচ্ছেদ অনুসারে সংশোধন করা, সংশোধনের অনেকগুলো মাত্রা আছে, সংযোজন বিয়োজন এর নতুন মাত্রায় অনেক কিছু পরিবর্তন করার সুযোগ আছে। এখন রাজনৈতিক কনসেনসাস যখন আলোচনা হলো এই ঐক্যমত্য কমিশনে, সেখানে রাজনৈতিক দলগুলো মিলে যখন একসাথে বসে আলোচনা এসছেন, একটা বিষয় মোটামুটি পরিষ্কার যে গণপরিষদের কাজ যে ওয়েতে এটা পরিবর্তন করা হয়, রাজনৈতিক দলগুলোর সেই অবস্থানে আর বর্তমানে নেই। যেহেতু পুরো দেশের কাঠামোটা এমনভাবে আছে, সবাই এখন নির্বাচনমুখী হয়ে গেছে। যখনই দেশ নির্বাচনমুখী হয় তখন নির্বাচনের সাথে গণপরিষদ এটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। কিভাবে আমি বলছি, গণপরিষদের একটা সংবিধান যখন বাতিল করে দেয়া হয়, সংবিধানকে একবারে যদি অ্যাব্রোগেট বলে এটাকে, মানে সংবিধানটা টোটালি বাতিল করে দেওয়া হলো, নতুন একটা সংবিধানের প্রয়োজন হলো, তখন গণপরিষদ ছাড়া কোনো গতি থাকে না। আরেকটা হতে পারে সংবিধানটা এমন পর্যায়ে চলে গেছে এই সংবিধান আর কোনোভাবে সংশোধনযোগ্য না, এমন অবস্থা হয়ে গেছে আপনি প্রতিটি ইট খুললে পুরো বাড়ি দালানটাই ভেঙে পড়বে। এরকম যদি হয় তাহলেও দেখা যায় নতুন করে সংবিধান রচনার প্রয়োজন হয়। আমরা যেভাবেই হোক কনসেনসাস কমিশনের আলোচনা থেকে দেখেছি যে ওনারা সংবিধানটাকে পুনরুদ্ধার করার একটা সুযোগ তৈরি হয়েছে, যেহেতু সবাই মিলে ওনারা মিলেও আলোচনা করে এই জায়গায় এসছে। এইখানে সংবিধান সংশোধনের প্রক্রিয়াটাই হচ্ছে যথাযথ। যেহেতু এই মুহূর্তে সংবিধান সম্পূর্ণ বাতিল করে দিলে একটা অরাজকতা হবে। যেহেতু বর্তমান যে সরকার রাষ্ট্র কাঠামো চালাচ্ছেন, এখানেও বর্তমান সংবিধানের 106কে ব্যবহার করেই এই সরকারের কার্যক্রম হচ্ছে এবং অধ্যাদেশগুলো কিন্তু 93-এর আন্ডারই হচ্ছে। সুতরাং প্রত্যেকটা আইনি কাঠামো যে পর্যায়ে আছে, আপনি যে সংবিধান মেনেই হচ্ছে, সংবিধান মেনে হচ্ছে, এবং সংবিধান যদি এখন আপনি বাতিল করে গণপরিষদের ওই অধ্যায়তে চলে যান তাহলে একটা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে, যেটা আমাদের কারোর জন্য মঙ্গলজনক হবে না। এর জন্য আপনি বলছেন যে মানে পরবর্তী পার্লামেন্ট, মানে আমি যদি আপনার কথা মানে বুঝতে পারি যে তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়নের পদ্ধতি কী হবে পরবর্তী পার্লামেন্ট? সংস্কার যেহেতু মোটামুটি সনদ যেটা হচ্ছে, এই সনদের উদ্দেশ্যটা কি, আমাকে একটু যে সুযোগ দেন, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বললে আমার জন্য সহজ হয়। আমি আপনাকে সুযোগ দেব, আমাদের অনলাইনে আরেকজন গেস্ট আছে, ফিরোজ ভাই আপনি সঙ্গে থাকুন। আমরা এবার একটু যেতে চাই সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসাইন আপনার কাছে। বেলায়েত ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মানে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি কি একটু বলতে পারেন যে এই যে আমাদের ফিরোজ ভাই বলল যে পরবর্তী পার্লামেন্ট সেটাই সবচেয়ে ভালো, তাই তো?
জাভেদ রাসিন উনি বলছেন যে একটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার। মানে আপনার কাছে জানতে চাই যে এই যে এত আলোচনা হলো নির্বাচনের আগে, অর্থাৎ এই আসন্ন যে নির্বাচনটি হবে, এই সংসদ ছাড়া এই সমস্ত সংস্কার বাস্তবায়নের যেগুলো মানে সংবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো বাস্তবায়নের কি আসলে কোনো পথ আছে? মানে আপনি একজন আইনজীবী বা আইন বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন? ধন্যবাদ। অত্যন্ত প্রাণবন্ত একটা আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বর্তমান সময়ের জন্য এবং জাতির জন্য। এখানে দুটা ইস্যু, একটা হলো ধরেন যে প্রেসিডেন্ট এরশাদের আপরাইজিংয়ের পরে, আউস্টিংয়ের পরে রাজনৈতিক দলগুলো একটা কনসেনসাসে পৌঁছেছিল। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তারা পরবর্তীতে আমাদের দেশের শাসনতন্ত্র, শাসন ব্যবস্থা এবং সিস্টেম অফ গভর্নেন্স, আমাদের এখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা এসে গিয়েছি। সবগুলোর জন্য সেই এরশাদের পতনের ইমিডিয়েটলি আফটার হিজ আপনার ফল আমাদের এখানে একটা পলিটিক্যাল কনসেনসাস হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মধ্যে ট্রাস্ট এবং তাদের মধ্যে মিউচুয়াল একটা কনফিডেন্স ছিল। তো এখনো যে 5 অগাস্টের যে ঘটনা হয়েছে, জুলাই অগাস্টের যে আপরাইজিং, এরপরে 5 অগাস্টের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এটার বেসিস হলো জেনারেল উইল বা পাবলিক উইল, জনগণের ঐকমত্য, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সেগুলোই হলো বর্তমান সরকারের লেজিটিমেসি, সেটাই হলো বর্তমান সরকারের আইনগত ভিত্তি। এখন যেটা আমাদের এখানে হয়েছে বিচার, সংস্কার, নির্বাচন, বলা হয়ে থাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এবং এক্সপার্টদের পক্ষ থেকে এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট সবার যে এই 1 বছরের এক্সারসাইজ, যে ওপিনিয়ন, তো আমরা বুঝতে পারলাম যে মোটামুটি বিচার, সংস্কার এবং ইলেকশন, তিনটার ব্যাপারে এখানে একটা কনসেনসাস আছে। এখন হলো যেই সংস্কার লং টার্ম, শর্ট টার্ম, ইমিডিয়েট, অনেকগুলো হয়েও গেছে, অনেকগুলো লিগ্যাল রিফর্ম আমরা দেখেছি জুডিশিয়ারিতে এবং রেভিনিউ সেক্টরে এবং বিভিন্ন জায়গায় আমরা সংস্কারগুলো দেখতে পেয়েছি, ইনক্লুডিং সাইবার ল। এগুলো সংস্কার হয়েছে, ইমপ্লিমেন্টেড হচ্ছে। আর যেগুলো একেবারে কনস্টিটিউশনাল ইস্যু, একেবারে আমাদের কনস্টিটিউশনালিজম বা আমাদের সাংবিধানিকতা বাদের সাথে যে সংশ্লিষ্ট প্রস্তাবনা থেকে শুরু করে একেবারে আপনার যে প্রাইম মিনিস্টার, আপনার টেনিওর এবং সামগ্রিক বিষয়, দ্বিকক্ষ হবে না ইউনিটারি হবে, এবং আমাদের এখানে পিআর সিস্টেম। বেলায়েত ভাই, আমরা এটাই বুঝতে চাচ্ছিলাম, এই যে সংবিধানের সাথে সম্পর্কিত যে ব্যাপারগুলো, ধরেন যে সামনের যে পার্লামেন্ট নির্বাচন, এটা কি দ্বিকক্ষে হবে কিনা, এখানে 2 কক্ষের পার্লামেন্ট সামনে রেখে নির্বাচনটা হবে কিনা, মানে এইটা কি এখন বাস্তবায়ন সম্ভব কিনা, নাকি পরবর্তী পার্লামেন্ট বা সংসদে এসে তারা এটাকে পাশ করলে তারপরে এটি বাস্তবায়ন? হ্যাঁ, এটা হলো একটা, আসলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন যে কখন এটা ইমপ্লিমেন্টেশন হবে। আমাদের এই যে ফোর্থকামিং ফেব্রুয়ারি ইলেকশন থেকেই হবে, নাকি একটা গভর্নমেন্ট ফর্ম করে তারপর তারা করবেন। তো এখানে একটা রাজনৈতিক কনসেনসাস দরকার। কনসেনসাস আমার মনে হয় না এই ক্ষেত্রে এখনো হয়েছে, যার কারণে আমাদের এই কমিশনের মেয়াদ আবার এক্সটেনশন করা হয়েছে। সেই ক্ষেত্রে এক্সপার্টরা কাজ করছেন। তো আমার যেটা মত, সেটা হলো রাজনৈতিক দলগুলোর ঐকমত্য যদি হয় যে আমরা আগামী ইলেকশন বা আগামী পার্লামেন্ট যেটা হবে সেখানেই আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব, মৌলিক যে সংস্কারগুলো, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে, তাহলে সেই ক্ষেত্রে এটা সম্ভব। মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো সেই ক্ষেত্রে এটা সম্ভব। কারণ আপনি জানেন যে অনেকগুলো সংশোধনী কিন্তু পার্লামেন্টও পারে না, যেগুলো বেসিক স্ট্রাকচারকে টাচ করে।
সেই ক্ষেত্রে আপনি যদি প্রস্তাবনায় জুলাই অগাস্টের আপরাইজিং নিয়ে আসতে চান, প্রস্তাবনা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার, আরও অনেকগুলো বেসিক স্ট্রাকচার আছে। প্রস্তাবনা বা প্রিএম্বলে আপনি যদি অ্যামেন্ডমেন্ট করতে চান, সেটা কিন্তু সংবিধান সংশোধন করে আগামী পার্লামেন্ট পারবে না। সেটার জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগে, সেটা হলো জনগণের শক্তি। এটার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে। তো আমাদের যে গণপরিষদ একটা হতে পারে, যে আমরা বিভিন্ন জায়গায় আমরা আলাপ করেছি, যদি আমরা আগামী পার্লামেন্টারি ইলেকশনের পরপরই এই মৌলিক সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আগামী পার্লামেন্ট ফর্ম হওয়ার আগেই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হতে পারে। সেজন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য লাগবে। গণপরিষদ হবে এরকম, যেটা আমাদের একটা আমরা 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 বিলাত ভাই আপনার কাছে আবারও যাব। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ব্যাপারটা কি বা এটা কিভাবে হবে সে বিষয়ে আপনার কাছ থেকে ব্যাখ্যা নিব। আমাদের স্টুডিওতে থাকা দর্শকদের সঙ্গে আরও অনেক আলাপ করব। দর্শক, এই পর্যায়ে যেতে হবে একটি বিরতিতে। দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আজ স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ ইয়াসিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী এবং অনলাইনে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবারও আলোচনায় যাব। তার আগে চলুন জেনে নিই সংস্কার নিয়ে তৃণমূল মানুষের মতামত সম্পর্কে। ফেনী থেকে জনতার মতামত পাঠিয়েছে ডালিম হাজারি। ফেনী থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি সুলাইমান ডালিম। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনায় উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা। অধিকাংশ রাজনৈতিক দল সেসবে ঐক্যমত পোষণ করলেও রয়েছে ভিন্নমত। এরই মধ্যে কড়া নাড়ছে নির্বাচন। কিন্তু সংস্কার কোন পথে, কত দূর এগুলো, কি চিন্তা করছে জনগণ? 1 বছর হয়ে গেছে, কিন্তু কোনো পরিবর্তন আমরা এখনো লক্ষ্য করছি না। যদি সংস্কার, মৌলিক সংস্কারগুলো যদি নির্বাচনের আগে না হয়, নির্বাচনের পরে সংস্কারগুলো হবে কিনা সেটা জনমনের সন্দেহ বিরাজ করছে। প্রধান উপদেষ্টা তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি রোড ম্যাপ তিনি ঘোষণা করেছেন, কিন্তু এখন আমরা যারা জুলাই আন্দোলন করেছিলাম, জুলাই সম্পৃক্ত ছিলাম, আমাদের কষ্টের বিষয় হচ্ছে এই জায়গায় যে একটা ন্যূনতম সংস্কার না হয়ে যে সরকার যে নির্বাচনের যে পদক্ষেপ নিয়েছে, তাহলে আমরা নতুন বাংলাদেশ আমরা কি পেলাম? জনগণ তার কাঙ্ক্ষিত সংস্কার এবং একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেখুক, এটা আমরা আশা করি। সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নির্বাচনের আগে সম্পন্ন করা হোক। রাজনৈতিক দলগুলোর উপরে জনগণের আস্থা অনেক কম। একটা রাজনৈতিক দল যখন নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারপর যদি তারা সংস্কার করতে পারে, বিচার করতে পারে, তাহলে তার আগে এটার সাথে একমত হতে সমস্যা কোথায়? শুনেছি আমজনতার কথা, এক একজন মত দিয়েছেন এক এক রকম করে। নির্বাচনের আগে কি পরে এ বিষয়ে মতানৈক্য থাকলেও সংস্কারের পক্ষে অধিকাংশ জনগণ। ফিরোজ ভাই, আপনার কাছে যাব। যেহেতু ভোটের মালিক, দেশের মালিক জনগণ, তাদের মতামতটা আমরা একটা অংশে দেখাই। মানে সংস্কারটা হয়ে যাক, এরকম একটা মত জনতার পক্ষ থেকেও আছে এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনার দল বিএনপি তো সবার আগে বলা হয় যে সংস্কার আলাপটা তুলেছে। আমরা যখন এটা আলোচনা করছি, যেটি আমাদের সিনিয়র অ্যাডভোকেট বেলায়েত হোসেন বলছিল যে রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে এখনই বাস্তবায়ন সম্ভব। আপনার এখানে কি কথা? আমি একটু বিষয়টাকে আমরা শুধুমাত্র সংবিধান কেন্দ্রিক করে ফেলেছি। সংস্কার কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। আপনারা সবাই জানেন প্রায় 11টা কমিশন বিভিন্ন বিষয়ে কাজ করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়ে 6টা কমিশন কাজ করেছে। আমি গত বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখেছি সরকারিভাবে 367টা বিষয়ে আইডেন্টিফাই করা হয়েছে। প্রথমে 165, পরে আর 254 বা 44 বা এরকম 367টা বিষয়ে সংস্কার হচ্ছে, এটা সরকারি সিদ্ধান্ত। দুর্ভাগ্য হচ্ছে যে ওনারা বিষয়টা অনেক দেরি করে ফেলছেন। অনেকগুলো বিষয়ে প্রথমেই প্রায় 162টার মতো কিন্তু কনসেনসাস আগেই হয়ে গেছে। ইভেন আপনার এই ঐক্যমত্য কমিশনের আলোচনার বাইরেও লিখিতভাবে সবাই অনেকগুলো ঐক্যমত্য হয়ে গেছে, যেগুলো আবার অর্ডিন্যান্স দিয়ে সরকার জারি করে বাস্তবায়ন করে ফেলেছে। 10% করেছে, 37টা করেছে। 37টা। আরেক কিছু প্রক্রিয়াধীন আছে, কিন্তু ওনারা যদি এটা দৃশ্যমান করতেন আরো আগে থেকে, তাহলে কিন্তু মানুষের সংশয়টা থাকতো না। এখন সবাই এই দৃশ্যমান কেন করলো না? এটা আমারও আপনার সাথে একই প্রশ্ন, জনতারও প্রশ্ন। সংস্কার নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন এখনো আছে, দ্বিধা আছে যে সরকার আসলে কি করলো। সাধারণ মানুষের অত্যন্ত ন্যায্য প্রশ্ন
এই প্রশ্নটা যে এতগুলো বিষয়ে অলরেডি ঐক্যমত আছে, আপনি সংবিধানের বিষয়টা নিয়ে একটা আইনগত বিষয় আছে, কিন্তু অন্যান্য বিষয়গুলো তো অর্ডিন্যান্স দিয়ে করা যায়, কিছু কিছু বিষয় ইভেন সার্কুলার অফিস অর্ডার দিয়েও করা যায়। কারণ হচ্ছে সংস্কারটা শুধু আইনের হচ্ছে না, সংস্কৃতিরও হচ্ছে। যেমন প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আজ্ঞাবহ করে রেখেছিল। এই কালচার থেকে বেরিয়ে আনার জন্যও অ্যাপারেন্টলি সংস্কারের অনেক প্রপোজাল আছে, এবং এই জিনিসগুলো কিন্তু সরকার যদি একটু আগের থেকেই যত্নবান হতেন, একটু ফোকাস করতেন, তাহলে শেষ মুহূর্তে সব একসাথে জড়ো হয়ে যেত না, যার কারণে মানুষের কনফিউশনটা হতো না। এখন যেহেতু ওনারা চিহ্নিত করেছেন 366 না 67টা, আমি আশা করব যেটা আগামী 1-1.5 মাসের মধ্যে এই কাজগুলো ওনারা শেষ করে ফেলবেন, কারণ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে এই বিষয়গুলোর অনেক ক্ষেত্রে একসাথে সাংঘর্ষিক হয়ে যেতে পারে। সংবিধান নিয়ে এখন আসি, যে জায়গায় আমরা আলোচনায় ছিলাম, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমাদের যেহেতু কথা হয়েছে, একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝা উচিত, যে দলই সরকার গঠন করুক, সংবিধান সংস্কার না করে কোনো উপায় নেই। সংবিধান সংস্কার করতেই হবে। একজন বলেছিলেন দর্শক যে দলের উপরে অনেকের আস্থা নাই, যে ওনারা এটা এখন কমিটমেন্ট দিচ্ছেন, কমিটমেন্ট দিয়েছেন, বাস্তবায়ন করবেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়গুলো নিয়ে এখন সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, সেখান থেকেও তো ওই বিষয়গুলো নির্মূল করতে হবে, ওই জিনিসগুলো বাদ দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এই বিষয়টা নতুন করে সংযোজন করতে হবে। বিএনপি 2023 সালেই তাদের যে 31 দফা দিয়েছে, তার প্রথম দফাটাই ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে সংবিধানকে বিদ্যমান সমস্যাগুলো দূর করার জন্য। এটা নাম্বার 1 দফা। আপনি 31 নম্বর দফার মধ্যে 1 নম্বর দফা এটা। তার মানে বিএনপি এত লেন্দি এই সরকারের সাথে কোঅপারেশন কেন করলো? এই কারণে করেছে যেহেতু এই সরকার, বিএনপির যেটা চাওয়া, মানুষের, সাধারণ মানুষের যেটা চাওয়া, তার সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সংবিধান সংস্কার কমিশনেও প্রায় বিএনপি লিখিতভাবে অনেকগুলো প্রপোজাল দিয়েছিল। সেটা অনেক ক্ষেত্রেই জনমানুষের সাথে মিলে গেছে বলে এগুলো কিন্তু অলরেডি আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। প্রায় এই দেখেন পুরো প্রক্রিয়াতে বিএনপি কিন্তু ডেইলি পার্টিসিপেট করছে প্রথম থেকেই। কারণ কি? কারণ হচ্ছে যে সংস্কার চাই বলেই তো আমরা, আমাদের উদ্দেশ্য যদি থাকে যে কোনোভাবে গোজামিল দিয়ে সময়টা পার করে দিই, সরকার গঠন করি, তারপর আমরা একটু ভুলে যাব, তাহলে এত সময় নষ্ট করার প্রয়োজন ছিল। ফিরোজ ভাই আমরা সবার কাছেই যাই, আবার আপনার কাছে আসবো। আপনার কাছে যে প্রশ্নটা একদম সংক্ষেপে উত্তর দেবেন, 31 দফার মধ্যেই আছে যে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে না। আমার একটা একদম সরল প্রশ্ন, এখানে একমত হয়েছে সংখ্যানুপাতিকের ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট দিয়েও ওটাকেও বলা হচ্ছে যে দ্বিমত সহকারে একমত, মানে সেটি যারা ওই সংস্কার কমিশনে গেছেন তারাই বলেছেন। সরল প্রশ্নটা হলো যে আপনার এই দ্বিকক্ষ কি এই পরের যে ইলেকশন, মানে এই যে সামনে যে ইলেকশন, সেটার জন্য চান? মানে এটা কখন চাইছেন আপনারা? আসলে বর্তমানে পার্লামেন্ট ইউনিটারি সিস্টেমে আছে, সুতরাং সংবিধান, বিদ্যমান সংবিধানে দ্বিকক্ষ আগে ওই প্রভিশনটা অ্যাড করতে হবে সংবিধানে, কারণ আপনি সংবিধানের আলোকেই তো নির্বাচনটা করবেন। এটা যতক্ষণ পর্যন্ত অ্যাড না হচ্ছে, এটা সাংবিধানিক প্রভিশন হচ্ছে না। সুতরাং পার্লামেন্টের এখনকার ফ্রেম হচ্ছে জাতীয় সংসদ, একটা কক্ষ। যখনই পার্লামেন্টের ডেফিনেশনে 2টো কক্ষ চলে আসবে, পার্লামেন্ট তো একটা, কিন্তু এটা 2টো কক্ষ হয়, নিম্নকক্ষ উচ্চকক্ষ। যখন সংবিধানের ডেফিনেশন বদলে যেতে হবে, এর ডেফিনেশন বদলাতে গেলে সংবিধান বদলাতে হবে। তো ইমিডিয়েট ইলেকশনে দ্বিকক্ষ হওয়ার সুযোগ নেই, পরবর্তীতে না। কিন্তু এই যে বিশেষজ্ঞ একজন আইনজীবী ছিলেন, উনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায়, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞরা তারাও বলছে যে রাজনৈতিক দলগুলো একমত হলে গণঅভ্যুত্থান মানে হলো জনগণই এই সরকারকে এক ধরনের কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে, এটা হওয়ার সুযোগ আছে। মানে সেই জায়গায় আপনার কি মনে হয়? জনগণের পাওয়ার ছাড়া তো এই সরকারের কোনো কার্যক্রমই হতো না। আপনি একটা 3 মাসের জন্য নর্মালি একটা ইন্টারিম গভর্নমেন্ট আসতো সংবিধানের পুরনো প্রভিশন অনুসারে, আর আমাদের অনুচ্ছেদ 13 যেটা বাতিল হয়ে গেছে। এই সরকার 1 বছর আছে কিসের ভিত্তিতে? জনগণের পাওয়ারের ভিত্তিতেই তো। সুতরাং এই পাওয়ারটা হচ্ছে সোর্স, কিন্তু সোর্সের পরে তো আপনাকে একটা প্রক্রিয়ায় যেতে হয়। এটা তো রাষ্ট্র, এটা তো আমার বৈঠকখানা না, রাষ্ট্রের একটা সিস্টেমের মধ্যে চলতে হয়। সেক্ষেত্রে আপনি যেটাই করবেন আইনের প্রক্রিয়ার বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই, তাহলে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। প্রশ্নবিদ্ধ হবার সুযোগ আছে অবশ্যই। আমরা একটু জাভেদ রাসেন আপনার কাছে যাই। এই জায়গায় ধরেন এই যে আমরা যদি ছোট প্রশ্নটাই যাই যে দ্বিকক্ষ কি তাহলে পরে যাব আমরা, নাকি এখনই হবে দ্বিকক্ষের নির্বাচন? বলা হচ্ছে যে দ্বিকক্ষটা হওয়া দরকার। একটা সুযোগ দেন। জি,
5 বছর পর পর্যন্ত অপেক্ষা করা জরুরি না। যদি পরবর্তী পার্লামেন্ট ডিসাইড করে যে আমরা উচ্চকক্ষের নির্বাচন উইদিন এ শর্ট টাইম দেব, উচ্চকক্ষের ডেফিনেশন বদলে এবং এই সংবিধান সংশোধন করে, সেটা ইমিডিয়েটলি হতে পারবে। 5 বছর ওয়েট করতে হবে, ইমিডিয়েটলি হতে পারে। জাসিন, আপনার মানে ভাই যেগুলো কথা বললো, আপনার নিশ্চয়ই সেখানে বক্তব্য আছে। আমি প্রশ্ন করতে চাই। আমরা যখন কমিশনে কথা বললাম তো এই বিষয়গুলো তো এসেছে যে আমরা এই যে দীর্ঘ প্রায় 2 মাস ওখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছি, কখনো কখনো রাত পর্যন্ত আপনারা ছিলেন, অনেকেই সাংবাদিক ভাইয়েরা কভার করেছে পুরো জিনিসটা। সেখানে কিন্তু আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি যে এই সংস্কার কি আমরা 5 বছর পরের কথা চিন্তা করছি, তাহলে আমরা এই আলোচনার এখানে কোনো মানে হয় না। এটা আমি ব্যক্তিগতভাবে কমিশনে বারবার বলার চেষ্টা করেছি। আমি বারবার একটা কথা আমাদের দলের পক্ষ থেকে সহ বাকি যারা দলগুলো, বেশিরভাগ দল আমি বলবো, তারা একটা জায়গায় একমত হয়েছিল যে না, এই জুলাই সনদ বা এই যে সংস্কার কার্যক্রমটা, এটাকে অবশ্যই ইমিডিয়েটলি এখনই ইফেক্টিভ করতে হবে, এটা এখনই বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন যেটা বলছে, এবং এটা অনেক বিশেষজ্ঞ আমি সেই জায়গাটাতেই বলি, মত দিচ্ছে যে আইনি প্রক্রিয়ায় কিছু জটিলতা তো আছে। না, জটিলতা নেই। আমি যদি বলি সেটা আমি আগেও বলেছি, অনেক নজির পৃথিবীতে আছে। আমার যে বিজ্ঞ সহ আলোচক, উনার দলেও কিন্তু এই একই উদাহরণ কিন্তু রয়েছে। জিয়াউর রহমান ফরমান জারি করে কিন্তু সংবিধান সংশোধন করে একটা সংস্কার করে তারপর কিন্তু উনি নির্বাচনের দিকে গিয়েছেন। সেই উদাহরণ কিন্তু উনার দলের মধ্যেই রয়েছে। আমরা এরকম নজির ইতিহাসে পৃথিবীতে বহু জায়গায় আছে, পার্লামেন্টের বাইরেও সংবিধান সংস্কার করার, সংবিধান সংশোধন করার। দেখুন, সংবিধানটা হচ্ছে জনগণের সাথে জনগণের এবং জনগণের সাথে রাষ্ট্রের একটা চুক্তি। একটা রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কার দ্বারা পরিচালিত হবে, রাষ্ট্রের মূলনীতি কি হবে, রাষ্ট্র জনগণের কি কি মৌলিক অধিকার সে রক্ষা করবে, কি কি মৌলিক অধিকার সে হরণ করতে পারবে না, নানান কিছু এই সংবিধানের মধ্যে আছে। এটা তো জনগণ তাকে পাওয়ারটা দিয়েছে। পাওয়ারটা কিন্তু জনগণের অভিপ্রায়, উইল অফ পিপল। এখন পিপল চাইছে সংস্কার হতে হবে, এই সংস্কার বর্তমান সরকারকেই করতে হবে। কিছু তো আইনও তো মানতে হবে, কিছু প্রক্রিয়াও তো মানতে হবে। এবং যেটি বারবার আলোচনায় আসছে, এই সরকার তো এই সংবিধানকে একদম প্রথম দিনেই বাতিল করে চলতে পারেনি এবং তাতে একটা বিশৃঙ্খলার সুযোগ ছিল। আমরা একটু সেই জায়গাটাতে আমি একটু শেষ করি, একটা 10 সেকেন্ড। সেটা হচ্ছে সেই জন্যই আমরা কিন্তু বারবার বলছি, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রেই আমরা বলছি যে গণপরিষদ নির্বাচনটা যদি হয়, গণপরিষদ এবং কাম পার্লামেন্ট একই সাথে হতে পারে। নজির আছে নেপালে, নজির আছে সাউথ আফ্রিকাতে, নজির কিন্তু পৃথিবীতে আছে। দরকার ঐক্যমত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, তাহলে সম্ভব। জি, জাভেদ জাসিন, ধন্যবাদ। আমরা একটু অনলাইনের অতিথি, যুক্ত থাকা অতিথি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বেলায়েত হোসেন আপনার কাছে যাই। যে বিতর্ক কিন্তু হচ্ছে, গণপরিষদ, পরবর্তী পার্লামেন্ট নাকি অর্ডিন্যান্স, হ্যাঁ এলএফও মানে যে লিগ্যাল ফ্রেম অর্ডার, এরকমও একটা আলোচনা আসতেছে। মানে এই মুহূর্তে সব থেকে ভালো কোনটা হয়? অনেকে তো এটাই বলছে যে না, পার্লামেন্টই সব থেকে ভালো উপায় এই ধরনের সংশোধনে আনার ক্ষেত্রে। কারণ হলো যে সব ধরনের এগুলো আবার চ্যালেঞ্জ হতে পারে কোর্টে। তখন এখন যদি কোনো কিছু করা হয় বা র্যাটিফাই করার ব্যাপার থাকে, এখন যে অর্ডিন্যান্সগুলো নেওয়া হচ্ছে, অধ্যাদেশগুলো, সেগুলোও কিন্তু পার্লামেন্টকেই র্যাটিফাই করতে হবে। ধন্যবাদ। আসলে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট তো অর্ডিন্যান্স দিয়ে হয় না, উচিত না। তো আপনি যদি বলেন একটা ইনস্টেন্স যে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, তো আপনি পার্লামেন্টারি ইলেকশন করলেন, পার্লামেন্ট গঠিত হলো, এরপরে আপনি উচ্চকক্ষের বিষয়টা বিবেচনা করবেন, তাহলে তাদের মেয়াদ কি 5 ইয়ার্স হবে? তাদের মেয়াদটা কখন শুরু হবে তাহলে? তো এই ক্ষেত্রে একটা ডিফিকাল্টি আছে। আর যদি 2 ইয়ার্স পরে আগামী পার্লামেন্ট, 2 বছর পরে এই সমস্ত কনস্টিটিউশনাল যে রিফর্ম প্রপোজাল, আমরা সমস্ত সংস্কার নিয়ে আলাপ করছি না, আমরা শুধু সাংবিধানিক যে সংস্কার প্রস্তাবনা এবং প্রক্রিয়া সেগুলো নিয়ে আলাপ করছি। আপনি যদি মনে করেন যে আগামী গভর্নমেন্ট 2 ইয়ার্সের মধ্যে ওগুলো ইমপ্লিমেন্ট করবে, তাহলে ধরেন 2 ইয়ার্সের পরে যদি উচ্চকক্ষ আসে, তাহলে আরেকটা ডিফিকাল্টি হবে তাদের টেনিউর কখন শুরু হবে, কখন শেষ হবে। এর আগামী পার্লামেন্ট তো ফর 5 ইয়ার্স, কেমন? তো এরপরে উচ্চকক্ষ তাহলে কি 3 ইয়ার্স হবে, নাকি পরের পার্লামেন্টও দে উইল কন্টিনিউ? এটা একটা লিগাল ইস্যু এবং কনস্টিটিউশনাল ডিফিকাল্টি ওইটা আছে। সেই জন্য আমাদের যেটা মনে হয় যে মৌলিক যে সাংবিধানিক সংস্কারগুলো এবং যেগুলো আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যে গাঠনিক শক্তি,
সেটা যেহেতু পার্লামেন্টের নাই, সেগুলো প্রস্তাবনায় অনেক বিষয় এসেছে, আমরা দেখেছি, যেগুলোর জন্য পার্লামেন্টের পাওয়ার নাই যে ওই রিলেভেন্ট মৌলিক বেসিক স্ট্রাকচারকে টাচ করার। ওই সমস্ত এগুলো এবং মৌলিক কিছু সাংবিধানিক সংস্কারের জন্য আমরা এখনই উদ্যোগ নিতে হবে। আর গণপরিষদ গঠন করে গণপরিষদের মাধ্যমে এই বেসিক সংস্কারগুলো অ্যাডপ্ট করে পরবর্তীতে ইমিডিয়েটলি আপনার যদি ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন হতে পারে, সেইটা প্রসেসটা একেবারে সহজ। সেই ক্ষেত্রে সেটাই হবে সেফ। অনেকে আর্টিকেল 106 এর কথা বলে, আমার মনে হয় না 106 এর অ্যাডভাইজারি অপিনিয়ন নিয়ে এত বড় কাজগুলো করা উচিত হবে। বেলায়েত ভাই, আপনি গণপরিষদের কথা বলছেন, গণপরিষদের কথা এই এনসিপির যিনি নেতা তিনিও বলছেন। আপনারা সবাই সঙ্গেই থাকুন, আমরা আরও কথা বলবো। দর্শক, এই পর্যায়ে যেতে হবে আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন অতিথিরা। তবে এই পর্যায়ে আমরা দেখব ভোটের মাঠে আজকে ভোট নিয়ে কি বলেছেন রাজনৈতিক নেতারা। আমরা রাজপথে আন্দোলন করে করে নিজেদেরকে গড়ে তুলেছি। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন চেয়েছি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধাপে ধাপে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি এবং সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে। আমরা দেখছিলাম যে রাজনৈতিক নেতারাও কিন্তু এই বাস্তবায়ন পদ্ধতি, নতুন সংবিধান, এগুলো নিয়ে বেশ কথাবার্তা বলছে ভোটের মাঠে। এবং একটা কিন্তু বলা যায় যে কিছুটা একটা সংকটের অবস্থা দেখা যাচ্ছে। জাভেদ রাসিন, এবার এই পর্বটা শেষ পর্ব আমাদের হাতে খুবই সময়, সবাই 1-2 মিনিট করে 1-1.5 মিনিট করে কথা বলার সুযোগ পাবে, 1 মিনিট করে। সেটা একটা তো জায়গা ঐকমত্যে আসতে হবে। পরবর্তী সংসদ যদি এসে যদি এটা বাস্তবায়ন করে, মানে ধরেন যে আপনারাও একমত হচ্ছেন না, তারাও একমত হচ্ছেন না, এত বড় একটা আলোচনা তো এইভাবে এসে একটা সংকটের জায়গা পড়ে থাকতে পারে না। সেই জায়গায় মানে আপনাদের অবস্থানটা কি হবে? দেখুন, সেই জায়গায় আলোচনাটার সূত্রপাত করেছে সরকার, যেহেতু কমিশনগুলো সৃষ্টি করেছে সরকার, কমিশনগুলোর পরে ঐকমত্য কমিশনও সরকারের সৃষ্টি করা, কমিশনের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, আমরা আলোচনা করেছি সেখানে। আমাদেরকে যদি আবার ডাকে এই বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, আমরা সেখানে আমাদের কথা বলবো। সেখানে যদি সরকার চায় একটা ঐকমত্য সব রাজনৈতিক দলগুলোকে আনার, রাজনৈতিক দলগুলোরও উচিত এখানে নিজেদের মধ্যে একটা ডায়লগ করা, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। নিজেদের মধ্যে আমরা আমাদের মতন করে করছি, বাকি দলগুলো হয়তো করছে, আমরা সেটা জানি না, আমরা আমাদের মতন করে। কিন্তু এর আগেই যে এক ধরনের হুমকি বা এক ধরনের হুঁশিয়ারি যেটি আপনাদের দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে, না দেখুন, সেটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য থাকবে মাঠে, কিন্তু একই সাথে আমরা আবার এটাও বিশ্বাস করি, যেহেতু ঐকমত্য কমিশন এখনও স্টিল এক্সিস্ট করছে, আমরা সেই একই টেবিলে যতই বাইরে সাংবাদিকদের সাথে বা বাইরে রাজনৈতিক মাঠে যে যত কথাই বলুক, ঐকমত্য কমিশনে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আমরা আলোচনা করেছি। সেটাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল ঘটনা। তো সেই ঘটনাকে যদি আমরা সামনে রেখে রাজনৈতিক দলগুলো একসাথে আবার বসে কমিশন যদি সেই আলোচনাটা আবার শুরু করে, আমরা যদি সেখানে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলি, দেশের মানুষজন যদি তাদের মতামতটা জানাতে পারে, আমরা কমিশনকে এই ব্যাপারেও বলেছি যে এই ব্যাপারে জনগণেরও মতামত নেওয়া হোক, জনগণ কি চাইছে, জনগণ গণপরিষদ চাইছে না জনগণ চাইছে সামনে ইলেকশন হয়ে যাক। ঐকমত্যের স্বার্থে, দেশের স্বার্থে দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে। আমরা একটু অনলাইনে থাকা সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আপনার কাছে যেতে চাই। আমাদের হাতে একদম আমরা শেষ মুহূর্তে আছি বেলায়েত ভাই। সেটা হলো যে শেষ এই যে একটা তো সংকট দেখা দিচ্ছে, একটা যেভাবে হোক মত দ্বিমত নিয়ে একটা ঐক্যমতে আসলো, এখান থেকে তো বের হতে পারবে এবং নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়ে গেছে। সর্বোত্তম কাজ কি হতে পারে 1 মিনিটে যদি বলেন বিশেষজ্ঞ হিসেবে? আমার মনে হয় এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস আছে এবং তারা দীর্ঘ সময় নিয়ে এই যে সংস্কার প্রক্রিয়া, আলোচনা, সমালোচনা, বক্তব্য, এই প্রক্রিয়ার সাথে তারা যুক্ত রয়েছেন। সুতরাং এখানে বিএনপি বলুন, এনসিপি বলুন, জামাত ইসলামী বলুন, অন্যান্য যারা আছে,
মনে হয় না তাদের মধ্যে তেমন বিশাল একটা ফারাক রয়েছে। আমি তাদের মধ্যে খুবই ঐক্যবদ্ধ প্রয়াস দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কমিটমেন্ট আছে। সুতরাং যে ব্যাপারে একটু ডিসএগ্রিমেন্ট আছে, আমার মনে হয় আর একটু ড্রাইভ দিলে এবং রাষ্ট্রের যারা আপনার কর্ণধার মুরব্বীরা আছেন, এক্সপার্টরা আছেন, যারা আপনাদের এখানকার যারা এক্সপার্ট আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এটার একটা সমাধান বের হবে। তো এই ব্যাপারে আমরা আশাবাদী। জি, বেলায়েত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। মঈন ফিরোজ ভাই, একদম শেষ মুহূর্তে আমরা আছি, আপনার কাছে যেটি জানতে চাই যে আসলে মানে কি হতে পারে, আপনিও ঝালকাঠি এক আসন থেকে নির্বাচনে যাবেন, জনগণের কাছে তো সবাই ব্যক্তিগতভাবে দেয়া আছে, দলীয়ভাবে দেয়া আছে, জনগণ একটা কিছু চাচ্ছে, সেই জায়গায় আসলে কি হতে পারে? থ্যাংক ইউ। দুটো বিষয়, একটা হচ্ছে জনগণ যে চাওয়ার যে শক্তিটা তৈরি হয়েছে, এটাই তো আমাদের বিশাল পাওয়া। ফ্যাসিস্টের সময় আমরা মনের কথা তো দূরের কথা, ভয়ে অস্থির ছিলাম। দুই আলোচকের কথা একটা জায়গায় চলে এসছে যে আমরা যে একসাথে বসে আলোচনা করতে পারি, এই কালচারটা তো আমাদের দীর্ঘদিন ধরে অনুপস্থিত। বিশাল পরিবর্তন এটা, মানসিকভাবে আমরা অনেক ম্যাচিউর হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। রাজনৈতিক কনসেনসাস এই জিনিসটা সব ক্ষেত্রে পাবেন না। কেউ যদি আশা করে সব রাজনৈতিক দল একই বিষয়ে সব কিছুতে একমত হয়ে যাবে, তাহলে তো আলাদা দলেরই দরকার হতো না। কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকবে, কিন্তু মৌলিক বিষয় যেখানে রাষ্ট্র, দেশ সবার বড়, দেশের চেয়ে আর বড় কিছু হতে পারে না, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ক্ষেত্রে যদি ডিসেন্ট থাকে, ইভেন সনদেও দেখেন ডিসেন্টের একটা অপশন রাখা হয়েছে যে আমার দ্বিমত থাকলে সেই দ্বিমতটা আলাদা করে দিতে পারছি। এই জন্যে আমার বিশ্বাস যে আগামী খুব শিগগিরই আমরা দেখব সব রাজনৈতিক দল এক সুরে কথা বলবে, এক সুরে কথা বলছেন এবং ভবিষ্যতের স্বার্থে। জি, সেই প্রত্যাশা রইল। ব্যারিস্টার মঈন ফিরোজী এবং জাভেদ রাসিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এই ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।